100 গ্রাম মাছ মাংসতে কিন্তু মাত্র 25 গ্রাম প্রোটিন, 100 গ্রাম পনির ছানাতে মাত্র 15 গ্রাম প্রোটিন, একটা ডিমে মাত্র 6 গ্রাম প্রোটিন। আমরা শুরু করি কি দিয়ে? ভাত বা রুটি, হুম কোনো প্রোটিন নেই। তারপর এক হুম দুটো সবজি থাকলো, কোনো হুম প্রোটিন নেই। হুম ডাল তো শুনে নিলেন বেশি হুম প্রোটিন নেই। ফাইনালি যখন নন ভেজ মাছ বা ডিশটা চিকেন বা মাছ। পনির বা এইসব ডিম লাস্টে গেল, হুম ততগুলো তো পেটটা ভরে গেছে, হ্যাঁ, তখন আমি ইনাফ প্রোটিন আর যায় না। এনাফ প্রোটিন সো পাচ্ছি। আমাদের জাস্ট যখন প্লেটটা সামনে এলো, আমাদের একটু প্রোটিনটা প্রায়োরিটাইজ করে খেলেই হয়ে যায়। আর প্লাস আর একটা অ্যাডভান্টেজ, প্রোটিনটা একটু বাড়িয়ে দিলে কার্বোহাইড্রেটটা অটোমেটিকলি কমে যায়। আজকের বিষয়টা ঠিক অনেকটা ব্যাংক ব্যালেন্সের মতো। জমা পড়ছে কিন্তু খরচের খাতা কিন্তু দেখা যাচ্ছে শূন্য। ঠিক কি বিষয় বলতে চাইছি বুঝতে পারছেন? হ্যাঁ, ভোজন কিন্তু চলছে। কিন্তু কসরতের বেলায় নইব নইব চ। তখনই মনে হচ্ছে একটু রেস্ট নিয়ে নিই। আর আজকে ইচ্ছা করছে না। আজ আমার জিমে যেতে ইচ্ছা করছে না। আজ আমি কোনো রকম এক্সারসাইজ করব না। আজ একটুখানি খেয়ে নিই বাইরের খাবার, জাঙ্ক ফুড খাই। এই করে করে দিন কিন্তু কেটে যাচ্ছে। আর কোনো রকম ভাবে ওজন কমানোর কোনো ইচ্ছাই আর কেউ প্রকাশ করছে না। এর ফল কি হচ্ছে? না ওজন বৃদ্ধি। ওজন কিন্তু তার নিজের মতো করে বেড়েই চলেছে। আর এই ওয়েট লস নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন মেটাবলিক হেলথ কনসালটেন্ট ডক্টর পরীক্ষিত ভট্টাচার্য। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে একটু জানবো যে এই যে ওজন বৃদ্ধি, যেটা কিন্তু এখন একটা বর্তমান প্রজন্মের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই যে ফার্স্ট লাইফ চলছে, হুম যে সারাক্ষণ তারা অফিসে দিচ্ছে, ইভেন 12-14 ঘন্টা অফিসে হুম কাটছে। হুম। তারপর বাড়ি ফেরার পর কোনো রকম এক্সারসাইজ করার মতো সেই এনার্জি থাকছে না, বা সকালে উঠে হাঁটা বা এক্সারসাইজ করার সেটাও কিন্তু কোনো ইচ্ছা হচ্ছে না। তো এই বিষয়টা কিভাবে ব্যালেন্স করে চলা যেতে পারে, যে কাজও আমরা করব এবং হুম। তার ফাঁকেও কিভাবে আমরা ওয়েট লসটা করতে পারবো? ওজন কমানোটা একটা খুব কমপ্লেক্স প্রসেস, বাট অ্যাট দ্য সেম টাইম খুব সিম্পল প্রসেস। এবার আমরা যখন ওজন কমানোর কথা বলি, কিসের ওজন সেটাকে ভাবতে হবে। আমার বডি ওয়েট, যখন আমি স্কেলে দাঁড়াচ্ছি, বডি ওয়েট কি শো করে? আমার ফ্যাটের ওজন, আমার মাসেলের ওজন, আমার বোনস, আমার অর্গানস, সব কিছুর ওজন। তো ওয়েট লস উই ইউজুয়ালি টার্গেট ফ্যাট লস, তাই তো? একদম। এবার নট জাস্ট ওবেসিটি, আরো হাজারটা ডিজিজ, এগুলো সিম্পলি হচ্ছে অ্যাজ ইউ সেড কারেক্টলি, নট ইনাফ মুভমেন্ট, মানে এনার্জি বার্ন করছি না এনাফ। আর 2 নম্বর হচ্ছে খাওয়াটা। খাওয়ারটা কি হয়ে গেছে এখন, আমার সব পেশেন্ট যখন আমার কাছে প্রথমে আসে, আমি একটা প্রশ্ন করি, আমরা খাবার খাই কেন? এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি খাবার খান কেন, আপনি কি বলবেন? একদমই বেঁচে থাকার জন্য। মানে অ্যাজ ফিউল, এনার্জি। কেউ বলবে আনন্দের জন্য খাই। দ্য নাম্বার ওয়ান রিজন আমরা সবাই খাচ্ছি, নট জাস্ট এই জেনারেশন, 3-4 জেনারেশন ধরে, হচ্ছে এইটা, ঘড়ি, টাইম হয়ে গেছে, খেতে হবে তো। হুম। আমরা মানুষরা নিজেদের মনে করি সবচেয়ে ইন্টেলিজেন্ট অফ অল স্পিসিস, কিন্তু সবচেয়ে বেশি রোগ কাদের? আমাদের। মানুষেরই। সবচেয়ে কম রোগ কাদের? যারা হাতে ঘড়ি পরে না, একদমই তাই। পশু পাখি জন্তু হুম। জানোয়ার। তো তাদের এই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কনসেপ্টটা নেই। তো এই যে রুটিন বেসড ইটিং হয়ে গেছে, এর জন্য ক্রমশ ফুডের অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি বেড়ে যাওয়ার জন্য আমরা ওভার ইট করছি। এবার সেকেন্ড আরেকটা কারণ আছে খাবার, আনন্দের জন্য খাই। আমি তো রসগোল্লাটা বা আইসক্রিমটা তো হুম হুম খিদের জন্য হুম খাই হুম না, হুম। আমরা সেটা খাচ্ছি কারণ খেলে একটা আনন্দ পাই। একদমই কিন্তু তাই। ইন আ ওয়ে আনন্দটা থাকা উচিত, এত ভালো মন্দ খাবারে যে কাউকে তো খেতে হবে। 3 নম্বর আমরা খাই সোশ্যাল রিজনসের জন্য, 4 নম্বর আমরা খাই ইমোশনাল ম্যানেজমেন্টের জন্য। তো বেসিক্যালি ওভার ইটিং আর ল্যাক অফ মুভমেন্টের জন্য এই প্রবলেমটা আস্তে আস্তে বেড়ে চলেছে। হুম আপনি যে বিষয়টা হুম বললেন হুম যে পশু পাখিরা কিন্তু ঘড়ি দেখে হুম খায় না, হুম আমরাই কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ভাগ করে খাই। হুম হুম। তাহলে আমাদের ঠিক কিভাবে খাওয়া উচিত? আমাদের কি যখন খিদে পাচ্ছে সেই সময়টাই খাওয়া উচিত, নাকি এইরকম একটা টাইমের অনুযায়ী খাওয়া উচিত? কোনটার ফল হলে মানে অনেকটা একেবারে সুবিধা সত্যি জনক কথা হয়? বলতে গেলে আমাদের খিদে পেলে খাওয়া উচিত, হুম অ্যাজ সিম্পল এজ দ্যাট। কিন্তু হুম খিদের এই আইডেন্টিফিকেশনটা, বোঝাটা, সেটাও আমাদের খুব ফ্লড হয়ে গেছে, কারণ ওই এত হুম কিছু ফ্যাক্টরস চলে এসছে, তো হ্যাবিট, হুম হুম আমাদের বডি ক্লকটা এমন, আমরা যদি 5 বছর ধরে ব্রেকফাস্ট 10:30টায় করি, হুম 10টা 15তে আমার খিদে পেয়ে যাবে। হুম তো এইসব সমস্যার জন্য খিদে আইডেন্টিফাই করার কিছু প্রোটোকল আছে, কিভাবে আমরা বুঝতে পারবো আদৌ খিদে পেয়েছি কিনা। অ্যান্ড তারপর তো আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে ভালোবাসাটা আছে, ভালোবাসার প্রকাশ হচ্ছে খাও। তো ছোটবেলা থেকে না খেলে মা বাবা চিন্তিত, আত্মীয় স্বজন চিন্তিত। তো এই ভালো এই যে বাচ্চাদের একটা ওবেসিটি বাড়ছে আস্তে হুম আস্তে, এগুলো কিছুই না, জাস্ট কনসার্ন আর ভালোবাসার প্রকাশ। সো খাওয়ার
এর সঙ্গে হাঙ্গার এর কোরিলেশনটা এটা আস্তে আস্তে করতে হয়। আর এইটা যেই হয়ে যাবে, আমি সবাইকে তো বলি যতটা আমরা একটা ওয়াইল্ড অ্যানিমেলের মতো খাই সুস্থ সুস্থ হয়ে যাব। বাট হ্যাঁ, সেটা ছাড়াও কিছু কিছু মেটাবলিক আর হরমোনাল রিজনস আছে যার জন্য আমাদের ওজন বাড়ে। তো সেইগুলো আরো ডিটেলসে, অনেক ডিটেল টপিক, সেটা আমি পরে বলবো। এই বিষয়টা যেটা বললেন যে হরমোনাল যে হুম প্রবলেম গুলো যার ফলে অনেক সময় হয় যে হুম খিদে রিলেটেড সমস্যা হচ্ছে, হুম হুম। এই বিষয়টা যদি একটু বলেন যে এটা। আচ্ছা, খুব শর্টে বলতে গেলে ওজন বাড়া বা ফ্যাট বাড়ার দুটো কারণ আছে, মানে কারণ অ্যাকচুয়ালি অনেকগুলো আছে, মেন দুটো হচ্ছে একটা হরমোনাল অ্যাসপেক্ট। কিছু কিছু হরমোন যদি আমরা ওভার রিলিজ করি বডি থেকে, আমাদের বডি বেশি ফ্যাট স্টোর করতে শুরু করে। একটা হরমোন হচ্ছে ইনসুলিন, আমরা সবাই শুনেছি হুম প্যানক্রিয়াস হুম ইনসুলিন হুম রিলিজ করে, বেশি ওভার প্রোডাকশন অফ ইনসুলিন হলে আমাদের ফ্যাট স্টোরেজ বেশি হয়। একদম। সেকেন্ডটা হচ্ছে আমরা সবাই শুনেছি ক্যালোরি বলে একটা জিনিস আছে। এবার ক্যালোরিটা খুব একটা কনফিউজিং টপিক, যেটা আমরা বুঝতে পারি না। ধরুন আজকাল আমরা দেখি প্রচুর মানুষ হাঁটছে, জিম যাচ্ছে, হুম সাঁতার কাটছে, এক্সারসাইজ করছে। আর খুব এক্সারসাইজ করে আমরা ভাবি যে ঠিক আছে, এত ক্যালোরি বার্ন করেছি, আজকে তো সেই কচুরি আলুর দমটা খাওয়া যেতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই কাপে যদি আমার দুধ চা থাকতো আর কোনো চিনি না থাকতো, এটার মধ্যে মানে ক্যালোরিটা হচ্ছে ফর্ম অফ এনার্জি। এই দুধ চায় 150 ক্যালোরি এনার্জি থাকতে পারে, ঠিক আছে? তো এইটা হচ্ছে জাস্ট একটা প্যারামিটার অফ হোয়াট গোজ ইন মাই বডি। এই 150 ক্যালোরি বার্ন করতে কি করতে হবে জানেন? আমাকে প্রায় 30 থেকে 40 মিনিট ব্রিস্ক ওয়াকিং করতে হবে। তো কতটা আনফেয়ার দেখুন লাইফ। খেতে হুম 5 মিনিট লাগলো, বার্ন হুম করতে 40 বান মিনিট করতে 40 সো মিনিট। এটা তো জাস্ট একটা মিল্ক টি উইদাউট সুগার। এবার ভাবুন আমাদের একটা রেগুলার ইন্ডিয়ান মিল 700 থেকে 800 ক্যালোরি, হুম ওয়ান মিল। হুম তারপর সেটা 3টে মিল উইথ আ সিঙ্গেল স্ন্যাক সামওয়্যার ইন বিটুইন হুম হয়ে গেল এত ক্যালোরি, সেটা আমাদের বার্ন করা ভেরি ডিফিকাল্ট। তো আমি সবাইকে বলি ক্যালোরি কম খাওয়াটা ইজ মাচ ইজিয়ার দেন বার্নিং দ্য এক্সট্রা ক্যালোরিজ। তো এই ক্যালোরি আর হরমোনের এই ব্যালেন্সটা যে মেনটেন করবো, ওজন কমতে শুরু করবে। অনেকের কাছে শুনি, অনেকে বলে যে ও খুব রোগা, এত খায় হুম। কিন্তু মোটা হয় না। আমি তো জল খেলেও মোটা হয়ে যাচ্ছি। এই বিষয়টা কেন হয়? মানে অনেকে কম ভাবছে, তারা কম খাচ্ছে হয়তো, কিন্তু ওয়েট লস এর দিকে মানে কোনোভাবেই তার ওয়েট লস আচ্ছা, হচ্ছে না। তো এবার হুম সরি, এইবার যেই মানুষ বেশি খেয়ে ওজন বাড়ছে না, অনেক কিছু ফ্যাক্টরস থাকতে পারে। এবার একটা হুম মানুষ যদি, ইফ ইউ আর অবজার্ভিং দেম ভেরি ক্লোজলি, কোনো মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি, মানে দ্যাট ডাজ নট মিন দে আর গোয়িং টু দ্য জিম। তো ডেলি হাঁটা চলা, বাজার যাচ্ছে, সিঁড়ি ওপর নিচ করছে। আর সেকেন্ডলি তার যদি ইনসুলিন, এটাকে আমরা বলি ইনসুলিন সেন্সিটিভিটি অর ইনসুলিন রেজিস্ট্যান্স। হুম ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেলে আমাদের বডি নিজের ইনসুলিন রেসপন্ড করে না, তখন মাই প্যানক্রিয়াস ইজ প্রডিউসিং মোর ইনসুলিন ইন হুম হুম রেসপন্স টু এভরি ব্লাড সুগার স্পাইক। তখন সেই মানুষটা খুব ইজিলি ফ্যাট স্টোর করবে। আর যাদের ইনসুলিন রেসপন্স টাইম খুব ভালো, তাদের খেলেও ফ্যাট স্টোরেজ সহজে হয় না। আর আরেকটা আমরা শুনেছি মেটাবলিজম বলে একটা জিনিস আছে। হুম হুম মেটাবলিজম ইজ মাই বডিজ অ্যাবিলিটি টু বার্ন এক্সট্রা এনার্জি আইদার ওয়েন আম অ্যাক্টিভ অর ইভেন অ্যাট অ্যাবসোলুট রেস্ট। তো অ্যাবসোলুট রেস্টটাকে আমরা বলি রেস্টিং মেটাবলিক রেট। তো এটার সঙ্গে আবার একটা অন্য জিনিস জড়িয়ে আছে, আমাদের বডির মাসল। শরীরে যত ভালো কোয়ালিটি মাসল থাকবে, আমাদের মেটাবলিক রেট খুব হাই থাকে, তখন সেই মানুষটা বেশি খেলেও কোনো অসুবিধা নেই। তার ফ্যাটটা লাগছে না মানে তাহলে। ফ্যাটটা বার্ন হয়ে যাচ্ছে ইজিলি। ফ্যাটটা বার্ন আর হয়ে যাদের যাচ্ছে। মাসল কম, আনফর্চুনেটলি 70 to 80% ইন্ডিয়ানদের মাসল কোয়ালিটি ইজ ভেরি পুয়ার। হুম। তো এবার মাসল কম থাকলে মেটাবলিক রেট কম, এবার এই একটু খেয়ে নিলাম, সঙ্গে সঙ্গে ফ্যাটে কনভার্ট হয়ে গেল। তো দিজ আর দ্য ফ্যাক্টরস। আপনি হাঁটার বিষয়টা বলছিলেন হুম হুম। যে দিনে কত মিনিট হাঁটলে অনেকটাই মানুষের ক্ষেত্রে উপকৃত হবে? আচ্ছা, হাঁটার ব্যাপারে আমার একটু কন্ট্রোভার্সিয়াল একটা পার্সপেক্টিভ আছে। হুম আমরা আজকাল এত সেডেন্টারি হয়ে গেছি, আমরা মনে করি যে হাঁটাটা হচ্ছে এক্সারসাইজ। বাট সত্যি কথা, আমার মতে তো হাঁটাটা ইজ জাস্ট ট্রান্সপোর্টেশন, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি। তো ওটাকে আমি এক্সারসাইজ হিসেবে কনসিডার করবো না। হ্যাঁ, হাঁটার কিছু কিছু বেনিফিটস আছে, কার্ডিওভ্যাসকুলার, ভালো লাগে, স্ট্রেস লোয়ার হয়। কিন্তু ওই কি বললাম, হেঁটে 40 মিনিট হেঁটে আমার জাস্ট 1 কাপ দুধ চা বার্ন হলো। হুম তো হাঁটা ইজ নট কল্ড এক্সারসাইজ। হুম হাঁটাতে, হ্যাঁ, কিছু না করার থেকে হাঁটা তো ডেফিনেটলি বেটার। কিন্তু এক্সারসাইজ শুড বি সামথিং উইচ ইজ চ্যালেঞ্জিং। মানে একটা ওয়েট তোলা, একটা স্প্রিন্ট হুম করা, হুম এগুলোকে আমি বলি এক্সারসাইজ। তো India is the capital, has the largest population of morning walkers, but now India has the highest population of diabetes. তো কোরিলেশনটা ভাবুন, হেঁটে কেউ সুস্থ হচ্ছে না।
আবার অনেক সময় আমরা দেখতে পাই যে রোগা মানুষ কিন্তু তার ভুঁড়ি রয়েছে, হুম হুম। তার ক্ষেত্রে এই বিভিন্ন হেলথ রিস্ক কিরকম রয়েছে? ফ্যাট স্টোরেজ আমাদের এমনি জেনেটিক একটা প্রিডিসপোজিশন আছে, বেলি ফ্যাট, এটা ইন্ডিয়ান একটা হুম জেনেটিক একটা ট্রেট। হুম বাট ফ্যাট আমাদের সব জায়গায় স্টোর হয়। ফ্যাট দু রকমের হয়, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি, যেটা বডির স্কিনের তলায় জমছে, আর একটা হচ্ছে ভিসেরাল ফ্যাট, যেটা হুম অর্গানগুলোর আশেপাশে হুম জমে। তো ফ্যাট এনিওয়ের ইজ ব্যাড, মানে এক্সট্রা ফ্যাট একটা আমাদের বেয়ার মিনিমাম ফ্যাট থাকে অ্যাজ আ স্টোরড ফর্ম অফ এনার্জি। তো ভুঁড়ির ফ্যাটটা ইজ বিকজ আমরা যখন ফ্যাট স্টোর করি বিকজ অফ দ্য ইনসুলিন হরমোন, দ্য লিভার ইজ ডিসাইডিং হাউ দ্য ফ্যাট ইজ বিং স্টোরড, অ্যান্ড লিভারটা তো আমাদের এখানে। হুম তো এখানে লিভারের আশেপাশে ফ্যাট জমতে শুরু করে, তাই জন্য একটা স্টেজে গিয়ে লোকের ফ্যাটি লিভার হয়। তারপর লিভার থেকে ইট স্প্রেডস অ্যারাউন্ড হিয়ার বেলি ফ্যাট। তো যদি আপনি জিজ্ঞেস করেন বেলি ফ্যাট কমানোর কি পদ্ধতি, হুম আমার যদি হাতে ফ্যাট থাকে যেই পদ্ধতি সেম। ফ্যাট হ্যাজ টু গো ইউনিফর্মলি এভরিওয়্যার, আর তার জন্য আমাকে আইদার ক্যালোরি রেস্ট্রিকশন করতে হবে, ইনসুলিন হরমোন ফাংশনিংটা বেটার করতে হবে, সেটা হয় থ্রু ডায়েটারি চেঞ্জেস আর হুম এক্সারসাইজ, আর ইন শর্ট কম খেতে হবে। এছাড়া একটা জিনিস জিজ্ঞেস করব যে অনেকেই তো আজকে দেখছি যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করছে হুম এবং হুম বলছে যে আমার অনেক ওজন হুম কমছে হুম বা কিটো ডায়েট হুম করছে, হুম হুম। এগুলো কি খুব নিরাপদ মানে এবং এটা কি সবাই করতে পারে? আমি প্রথমে কি বললাম, অ্যানিমেলরা এত সুস্থ কেন? তারা তো ইন্টারমিটেন্ট ফাস্টিংই করে, হুম তারা তো ওই ঘড়ি দেখে খায় না। হুম তো ideally all living animals are designed for fasting and feasting. খিদে পেলে ভালো করে খাবো, খিদে না পেলে I will not eat. হুম So intermittent fasting বা time restricted eating is just a way where your body is eating only when required. And সত্যি কথা বলতে আমি দেখেছি, মানে 80% of my patients, unless তাদের খুব হাই পারফরমেন্স স্পোর্ট বা অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ, দিনে দুবার খেলেই চলে যায়। সো তাহলে কি হলো, কেউ একটা ব্রেকফাস্ট করলো, লাঞ্চ করলো, কেউ একটা লাঞ্চ করলো, ডিনার করলো, তো অনেকটা সময় দে আর অন আ ফাস্ট। তো হুম ফাস্টিং এর দুটো অ্যাডভান্টেজ, যত আমি কম বার খাচ্ছি আমার ইনসুলিন সিক্রিশন বেশি হচ্ছে না। আমি কি বলেছিলাম, বেশি ইনসুলিন সিক্রিশন হলে ফ্যাট স্টোরেজ বাড়ে। হুম আর দু নম্বর হচ্ছে, আমি যদি ফর আ লং ডিউরেশন না খেয়ে থাকি, অটোমেটিকলি একটু ক্যালোরি রেস্ট্রিকশন হচ্ছে। হুম তো আমি কি বললাম, ক্যালোরি কমিয়ে ফ্যাট কমাটা, মানে এই কনজাম্পশন কমিয়ে ফ্যাট কমাটা ইজ মাচ ইজিয়ার। হুম সো ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ আ ভেরি হেলদি ওয়ে। হ্যাঁ, একটাই কজন, ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে কিছু কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। আচ্ছা কারণ কি, যেই মানুষ হচ্ছে দিনে ৩ বার খাচ্ছে, তার সঙ্গে একটা স্ন্যাক খাচ্ছে, হুম হ্যাঁ, এক্সট্রা খাবার তো হচ্ছেই, কিন্তু নিউট্রিয়েন্টস তো যাচ্ছে। এবার ইন্টারমিটেন্ট ফাস্টিং এর যে মেইন ডেফিসিয়েন্সিটা হয়, দ্যাট ইজ আ প্রোটিন ডেফিসিয়েন্সি। আচ্ছা ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস উই নিড। তো যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করে, আমি তো প্রায় ১০ বছর ধরে আমি প্রায় ইন্টারমিটেন্ট ফাস্টিং এ আছি। কিন্তু হ্যাঁ, ওই in that short window where I eat, I have to make sure I'm getting the right protein, I'm getting the right healthy হুম fats, বাকি হুম nutrients. তাছাড়া ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ মানে এক্সেলেন্ট। যে টাইমটা ফাস্ট করছি ওই সময়টা যদি খিদে পায় কি করব? আচ্ছা, গুড কোয়েশ্চেন। খিদে ইজ কানেক্টেড টু আ লট অফ থিংস। একটা হচ্ছে মাই ইমোশনাল স্টেট, তাই তো? খুব স্ট্রেসে খিদে পায়। হুম বাট অ্যাট আ বায়োলজিক্যাল লেভেল আমাদের খিদে ইজ কানেক্টেড টু দ্য ডিফিসিয়েন্সি অফ অ্যানাদার থিং। এটা হচ্ছে সল্ট। সল্ট যখন আমরা বলি, আমি মিন করছি সামথিং উই মেডিকেলি কল অ্যাজ ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। তো এবার ধরুন, ছোটবেলা থেকে আমাকে কি শেখানো হয়েছে, খিদে পেলে কি করা? খাবার খোঁজা। হুম আমি একটা খাবার নিলাম, আমি রান্না করা খাবার নিই, আমি ফল নিই, আমি প্যাকড ফুড নিই। 9 আউট অফ 10 টাইম সেই খাওয়ার একটা সল্ট কনটেন্ট থাকে, হুম তাই তো? হুম একদম এবার সল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সল্টকেও আমরা খুব ভিলেনাইজ করেছি। সল্টকে আমরা বলি বেশি সল্ট খেলে প্রেশার বাড়বে, এইসব অনেক কিছু বলা হয়। কিন্তু সল্ট ছাড়া আমরা বাঁচতে পারি না। মানে আমি যদি 10 দিন 15 দিন সল্ট না পাই, I could actually die. Why? সল্ট ইজ রিকোয়ার্ড ফর এভরি মাসকুলার কন্ট্রাকশন। আমার পুরো নার্ভাস সিস্টেম সল্টে চলছে। আমার হার্ট যে বিট করছে সেটাও বিট করছে বিকজ অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। বাট সল্টের একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক আছে। আমার যখন শরীরে সল্ট একটু কম হয়ে যায়, the first thing my brain will start giving me a feedback in is খিদে পেয়ে যাচ্ছে। হুম সো আনসারিং ইউর কোয়েশ্চেন, একটা এক্সপেরিমেন্ট করে আপনারা সবাই দেখতে পারেন, যেই আপনাদের খুব খিদে পাবে, হয়তো আপনার মিল রেডি, 10 মিনিট হোল্ড করবেন, এরকম একটা কাপে 1 চিমটি সল্ট নেবেন, জল নেবেন, জাস্ট টেক ইট ডাউন। এই সল্ট ওয়াটারটা নেওয়ার পর যদি দেখেন উইদিন 30 সেকেন্ডস টু 1 মিনিট খিদে চলে গেছে, দ্যাট মিনস খিদেই পাইনি, হুম বডি সল্ট চাইছিল। কিন্তু সল্ট শুধু নিলে কি হয়, আমার ব্লাড সুগার বাড়লো না, হুম আমার ইনসুলিন বাড়লো না, ইনসুলিন না বাড়লে ফ্যাট স্টোরেজ ট্রিগার হচ্ছে না। হুম সো ইউজুয়ালি যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করে, এটাও একটা ছোট্ট ট্রিক। ইফ ইউ আর ডুইং ভেরি লং ফাস্ট,
মাঝে মাঝে একটু নুন লেবু জল খেয়ে নেওয়া, বা কিছু কিছু স্পেসিফিক ইলেকট্রোলাইটসও পাওয়া যায় মার্কেটে, ওগুলো খেলেই আর খেতে পাবে না। ঠিক আছে, আর তারপর একটা ইউজ টু হয়ে যায় বডি ওভার টাইম, হুম দ্যাট হুম। ওই হ্যাবিচুয়াল হাঙ্গারটা চলে যায়। এবার তো একটু ভারী ভারী বিষয়ই হয়ে গেল যেগুলো আমরা শুনলাম। এবার একটুখানি হালকা বিষয় আসি, যে কি খাবো, আচ্ছা কোন খাবারগুলো ডায়েটে রাখলে আমার সুবিধা হবে এবং কোনগুলোকে আমি লাইফ থেকে বর্জন করবো। আচ্ছা, আমি মনে করি যে কোনো হেলদি লাইফস্টাইল লিড করতে গেলে প্রসেসকে এনজয় করতে হয়। মানুষকে ডিপ্রাইভেশনে ফেলে কেউ লং টার্ম হেলদি হতে পারে না। আমি প্রচুর খেতে পছন্দ করি, তো এই খাওয়ার পছন্দের মধ্যে মিষ্টি হচ্ছে নাম্বার ওয়ান। ঠিক আছে, এখন আমরা গুড়ের সিজনে আছি, হুম গুড়ের সময় গুড় না দেওয়া হচ্ছে একটা ক্রাইম, তাই তো? হুম সো আমরা যখনই বলি কি খাবো কি খাবো না, আমি যদি একটা মানুষকে আরো হেলদি করতে চাই, হুম হুম দেখুন আমাকে ডাক্তারিতে মেডিকেল কলেজে মানুষকে হেলদি করতে শেখায়নি, আমাকে শিখিয়েছিল রোগ ধরা, রোগ ধরে ওষুধ দেওয়া, তাই হুম তো? কিন্তু একটা মানুষের হেলথ প্যারামিটার যদি ইমপ্রুভ করতে হয়, শর্ট টার্ম ইজ নট দ্য গোল। দ্য গোল ইজ, আমি যদি বলি একজনের আইডিয়াল বডি ওয়েট 60 কিলোস, হুম ডায়াবেটিসের হুম ওষুধ ছাড়তে হবে, দ্য গোল ইজ সারা জীবন যেন 60 কিলোই থাকে। তো কখন সেই মানুষ 60তে পৌঁছানোর পর আমাকে বলতে পারবে আর কোনোদিন ওজন বাড়বে না, বিরিয়ানিও খাচ্ছি, রসগোল্লাও খাচ্ছি, তাহলেই তো আর কোনোদিন বাড়বে না। আমি যদি হুম বলি সব বন্ধ করো, সাথে 5 বছরের বাচ্চা বলবে হেলদি খেলে মানুষ হেলদি থাকবে। সো দ্য কোয়েশ্চেন শুড বি, ইজ a রসগোল্লা ব্যাড? মাই আনসার ইজ নো। ইফ ইউ ব্যালেন্স এভরিথিং আউট, সেই এক্সারসাইজ কেউ করলো, ভালো করে ঘুমালো, স্ট্রেস ম্যানেজ করলো, ওভার ইট করলো না, রসগোল্লা ইজ ডেফিনেটলি নট ব্যাড, ইটস প্লেজার। সো নাও, আরেকটু টেকনিক্যালি যদি ইফ ইউ ওয়ান্ট অ্যান আনসার কি তাহলে খাওয়া উচিত, আমি বলছি না রসগোল্লা ইজ ক্যান বি ইয়োর অনলি ফুড অল ডে। আমাদের একটা জিনিস শেখানো হয়েছিল, ব্যালেন্সড ডায়েট। আচ্ছা, এই ব্যালেন্স ডায়েট সম্বন্ধে যেটা শেখানো হয়েছিল, ইট ওয়াজ ভেরি ভেরি সুপারফিশিয়াল। আমাদের ডাক্তারিতে নিউট্রিশন নিয়ে কোনো সাবজেক্ট চ্যাপ্টার ছিল না। সো দ্যাট ইজ ওয়াই আমরা ডাক্তাররা খুব খাবার নিয়ে অ্যাডভাইস করি, বাট ইন্টারেস্টিংলি 30% অফ মাই পেশেন্টস নাও আর মাই কলিগস ডক্টরস। কারণ আমরা নিজের হেলথ ঠিক রাখতে পারি না, হুম কারণ আমরা ভাবি এটা খাওয়া উচিত না, বাট হুম ইট ইজ নট অলওয়েজ কারেক্ট। সো ব্যালেন্স ডায়েট ইজ আ ভেরি রং ওয়ে টু পুট ইট। এভরিওয়ান হ্যাজ their own specific requirements, বাট আমি যদি খুব সিম্পলিস্টিকলি বলতে যাই, ইন্ডিয়াতে এখন কারেন্টলি আমরা উই আর ওভার ইটিং। আমরা 3 রকমের খাবারের একটা গ্রুপ করি, প্রোটিন, ফ্যাট, হুম। কার্বোহাইড্রেট, আমরা সবাই শুনেছি। বাকি দুটো হচ্ছে জল অ্যান্ড অ্যালকোহল, সেগুলি একদম। নিয়ে আজকে কথা বলছি না। তো প্রোটিন, ফ্যাট আর অ্যালকোহলের, এই সরি, কার্বোহাইড্রেটের মধ্যে উই হ্যাভ বিন অ্যাজ আ কালচার, অ্যাজ আ ট্রেডিশন, আমরা উই হ্যাভ বিন ওভার ইটিং কার্বোহাইড্রেট, অ্যান্ড অ্যাজ এ রিজাল্ট অফ দ্যাট উই হ্যাভ বিন হুম আন্ডার ইটিং প্রোটিন। হুম তো এই প্রোটিন কমের জন্য আমাদের মাসেল লস হয়েছে, হুম ওটাকে বলি সার্কোপিনিয়া। মাসল লস হলে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, হুম তখন ইট লিডস টু দ্য সেম প্রবলেম। আর কার্বোহাইড্রেট ওভার ইটিং এর জন্য, কার্বোহাইড্রেট এমন একটা খাবার যে সেটা নোনতা হোক, মিষ্টি হোক, চিনি থাকুক বা না থাকুক, আমরা যখন কার্বোহাইড্রেট হুম। ডাইজেস্ট করি, ইট টার্নস ইনটু ব্লাড সুগার, ওকে। পুরোপুরি হুম হুম। গ্লুকোজ। তো গ্লুকোজ বেশি ব্লাডে হলে কোন হরমোনটা বেশি রিলিজ হবে? ইনসুলিন। ইনসুলিন। ইনসুলিন বেশি ফ্লাডিং হলে ফ্যাট স্টোরেজ হবে। হুম সো ইন শর্ট, আমাদের উই শুড রিস্ট্রিক্ট কার্বোহাইড্রেটস, নট স্টপ ইট, কারণ বললাম তো অল দ্য প্লেজার ইজ ইন কার্বোহাইড্রেটস, বাট উই শুড অলসো প্রপোর্শনেটলি ইনক্রিজ আওয়ার প্রোটিন। তো প্রোটিনের একটা সিম্পল অঙ্ক আছে, everyone should try and get 1.5 grams of protein per kilo ideal body weight. So say আমার আইডিয়াল বডি ওয়েট যদি 65 বা 70 হয়, মাল্টিপ্লাইড বাই 1.5, আমাকে 105 গ্রাম প্রোটিন টার্গেট করতে হবে অ্যাজ দি বেয়ার মিনিমাম, হুম হুম। ইভেন ইফ আই এম নট এক্সারসাইজিং। তো আমরা অ্যাভারেজ দেখি নন ভেজিটেরিয়ানরা 50 থেকে 60 গ্রাম প্রোটিনের বেশি খায় না সারাদিনে, ভেজিটেরিয়ানরা তো আরোই কম। হুম তো প্রোটিনটা অটোমেটিকলি আমরা যদি প্রায়োরিটাইজ করি, কার্বোহাইড্রেট কমে যায়। সো হুম এই সিম্পল ব্যালেন্স। তো এবার আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভে প্রোটিন কিছু কিছু আছে, সব নন হুম ভেজিটেরিয়ান খাবার, হুম ডিম, হুম। পনির, ছানা, বাদাম, এগুলোতে আছে। ভেজের ক্ষেত্রে ডাল। ডাল, গুড কোয়েশ্চেন। আমরা ডাক্তারিতে পড়েছিলাম, আমরা সারা লাইফ সবার কাছ থেকে শুনে এসেছি যে ডাল ইজ প্রোটিন। হুম ডালে খুবই কম পুয়ার কোয়ালিটি অ্যান্ড কম প্রোটিন থাকে। ডাল হুম। অ্যাকচুয়ালি ইজ অ্যারাউন্ড 50 to 60% কার্বোহাইড্রেটস, অনলি 15 to 20% প্রোটিন। ডাল ইজ নট আ ভেরি গুড সোর্স অফ প্রোটিন। মানে হ্যাঁ, কিছু তো পাবেন, বাট নট আইডিয়াল। তাহলে যারা ভেজিটেরিয়ান তারা প্রোটিনটা কোথা থেকে পাবে? আচ্ছা, ভেজিটেরিয়ানদের জন্য অনেস্টলি প্রোটিন লিমিটেড। একটা ভেজিটেরিয়ান মানুষ যদি ডিম খেতে পারে ভালো, যদি ডিম না খেতে পারে তাহলে মিল্ক প্রোডাক্টস, পনির, ছানা, দই, এগুলোতে প্রোটিন পাওয়া যাবে।
তাছাড়া কিছু বাদাম আছে, হাই প্রোটিন বাদাম। হুম। সয়া হচ্ছে খুব ভালো প্রোটিন হুম। সোর্স, সয়া প্রোডাক্টস, হুম। সয়া চাঙ্কস। আর একটা পয়েন্টে গিয়ে যখন আমরা দেখি সেটাও পাচ্ছে না, প্রোটিন ইনাফ হুম। পাচ্ছে না একটা ভেজিটেরিয়ান, তখন গুড কোয়ালিটি প্রোটিন পাউডার, প্লান্ট প্রোটিন হয়, ওয়ে হুম। প্রোটিন হয়, এগুলো সব দুধ আর কড়াইশুঁটি চাল থেকে প্রোটিন বার করে, হুম। এগুলো হুম। খেতে পারে। আর নন ভেজিটেরিয়ানের জন্য ইটস মাচ সিম্পলার, মাছ, মাংস, ডিম, মাটন, এগুলো সব ভেরি গুড সোর্সেস অফ প্রোটিন। হ্যাঁ, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, আমি যখন বললাম 100 গ্রাম প্রোটিন আমাদের টার্গেট করা উচিত বেসড অন ইয়ার বডি ওয়েট, 100 গ্রাম মাছ মাংসতে কিন্তু মাত্র 25 গ্রাম প্রোটিন, 100 গ্রাম পনির ছানাতে মাত্র 15 গ্রাম প্রোটিন, একটা ডিমে মাত্র 6 গ্রাম প্রোটিন। সো সাডেনলি দেখছেন গেটিং 100 গ্রামস অফ প্রোটিন a day is not easy. অ্যান্ড হুম। আরেকটা কারণে আমাদের ইন্ডিয়ান সিনারিওতে আমরা এত প্রোটিনের অভাবে ভুগছি কেন, এটা আমাদের দোষ নয় কিন্তু ইনডাইরেক্টলি। এ তো নয় যে আমার মা বাবা বলেছিল বা ভেবেছিল আমি কম প্রোটিন খাবো সারা জীবন। এটা যে আমাদের ট্রেডিশনাল কালচারাল ইটিং প্যাটার্ন। আমরা শুরু করি কি দিয়ে? ভাত বা রুটি, হুম। কোনো প্রোটিন নেই। তারপর হুম। ১-২টো সবজি থাকলো, কোনো হুম। প্রোটিন নেই। হুম। ডাল তো শুনে নিলেন বেশি হুম। প্রোটিন নেই। ফাইনালি যখন ননভেজ মাছ বা ডিশটা চিকেন বা এনেছি। পনির বা এইসব ডিম লাস্টে গেল, হুম। ততক্ষণে তো পেটটা ভরে গেছে। হ্যাঁ, তখন আমি ইনাফ প্রোটিন আর যায় না। এনাফ প্রোটিন সো পাচ্ছি আমাদের না। জাস্ট যখন প্লেটটা সামনে এলো, আমাদের একটু প্রোটিনটা প্রায়োরিটাইজ করে খেলেই হয়ে যায়। আর প্লাস আরেকটা অ্যাডভান্টেজ, প্রোটিনটা একটু বাড়িয়ে দিলে কার্বোহাইড্রেটটা অটোমেটিক্যালি কমে যায়। হুম। সেই। তাহলে আজকে আপনারা জেনে নিলেন যে কি খাবেন আর কি খাবেন না, কিভাবে ওয়েট লস করবেন, কোন পদ্ধতিতে ওয়েট লস করলে সেটা নিরাপদ হবে। আমরা আরো একদিন আলোচনায় বসবো ডক্টর পরীক্ষিত ভট্টাচার্যের সঙ্গে। খুব ভালো লাগলো ডক্টর। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ। মাচ।